টক উইথ জ্যাকব মিল্টন অনুষ্ঠানের নতুন একটি পর্বে। আপনাদের সাথে আছি আমি নাজমুল সাকিব এবং আমার সাথে সংবাদ বিশ্লেষণ করতে বরাবরের মতো উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় একজন আলোচক, মানবাধিকার কর্মী এবং উই আর দি পিপলের অধ্যক্ষ জনাব জ্যাকব মিল্টন। আসসালামু আলাইকুম জনাব জ্যাকব মিল্টন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহ। সাকিব, আমি ভালো আছি। হোপফুলি আপনি এবং টিটু রহমান আপনারাও ভালো আছেন। বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন, আপনাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবার প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা, ভালোবাসা। হোপফুলি আমরা বাংলাদেশিরা সবাই যে যেখানে আছি সুস্থ আছি, ভালো আছি। সাকিব, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি এবং অ্যাজ ইউজুয়াল আমি আজকেও প্রত্যাশা করছি যে সমসাময়িক কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি আমাদেরকে একটু বিশ্লেষণ করে দেবেন, যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয় যে আসলে দেশের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। তো আমি দেরি না করে ১ম এই যে প্রসঙ্গটিতে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে এই যে তথাকথিত যে একটা রাষ্ট্রপতি এই শেখ হাসিনা বানিয়ে রেখেছেন, শাহাবুদ্দিন চুপ্পু, যিনি এই দুর্নীতি দমন কমিশনে একসময় তিনি কাজ করতেন। তখন তিনি ব্যাপক হারে দুর্নীতি করেছেন। তার সেই দুর্নীতির টাকায় তার যে পুত্র আরশাদ আদনান, তিনি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন, তিনি নাটক বানিয়েছিলেন। আর সর্বশেষ যেটা হয়েছে যে তার বাবা রাষ্ট্রপতি হওয়ার পরে তার এতই ক্ষমতা হয়ে গিয়েছে যে সে এখন সাকিব খানকে নিয়ে সে ৩ কোটি ৪ কোটি টাকা বাজেটের ছবি বানাতে পারে। তো এই যে চলচ্চিত্রগুলো সে যে নির্মাণ করছে, এই টাকার উৎস কোথায়? এটা প্রশ্ন করার মতো কিন্তু বাংলাদেশের কোনো সাংবাদিক নেই। বা কেউ প্রশ্ন করতে পারে না যে আরশাদ আদনান তার বাবা রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি ৩ কোটি বা ৪ কোটি টাকা খরচা করে তিনি যে চলচ্চিত্র নির্মাণ করছেন, এই চলচ্চিত্র নির্মাণের উৎস কোথায়? কারণ তিনি তো তার বাবা যখন রাষ্ট্রপতি ছিল না, তখন তো এত বিগ বাজেটে তাকে আমরা চলচ্চিত্র বানাতে দেখিনি। তো মানে চোখের সামনেই দেখা যাচ্ছে যে তার ছেলে লুটপাট করে এভাবে এখন বাংলাদেশের সবচেয়ে বড় একটা চলচ্চিত্র প্রযোজক হিসেবে নিজের নাম লিখিয়ে নিয়েছেন। এবং এরই মাঝে নতুন যে ঘটনা যেটা ঘটে গেল সেটা হচ্ছে যে এই চুপ্পুর শুধু যে সন্তান আরশাদ আদনান তিনি যে দুর্নীতি করছেন বা যা ইচ্ছা তাই করছেন তা নয়। তার নাতি যারা, তারাও এখন বেপরোয়া হয়ে গিয়েছে এবং তার ২ জন নাতি আছে। একজন হচ্ছে তাহসিন আদনান, আরেকজন হচ্ছে তাহমিদ আদনান। এরা মানে ওই যে লাফাঙ্গা ছেলেপেলে বলতে যা বোঝায় আরকি, যে গাড়ি করে বেপরোয়াভাবে স্পিডে ঢাকা শহরের অলিতে গলিতে তারা ঘোরে। তো সেভাবেই তারা একটি গুরুত্বপূর্ণ এলাকা গুলশান, সেখানে তারা এরকম বেপরোয়া করে গাড়ি চালাচ্ছিল। তো একটা সাইকেল আরোহীকে তারা সে সময় আহত করে, তাদের গাড়িতে ধাক্কা লাগায় এবং সেখানে কয়েকজন কর্তব্যরত পুলিশ সদস্য তারা এসে বিষয়টিকে মীমাংসা করার চেষ্টা করে। তখন এই যে চুপ্পুর নাতি তাহসিন আদনান, তিনি বেপরোয়াভাবে পেটান এই পুলিশ সদস্যদেরকে। মানে বেদম প্রহার করেন এবং পুলিশ সদস্যরা তখন তার পরিচয়টা আসলে জানতে পারেননি যে তিনি কে। তো তারা তার বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নেয়। কিন্তু পরবর্তীতে যখন সে ফোন করে, তো তখন সেই রাষ্ট্রপতির পক্ষ থেকে যেটা করা হয় আরকি, যে এসএসএফ এর সদস্য তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছিয়ে তারা অ্যা এখানে এই চুপ পুণ্যার্থীদেরকে সুন্দর করে এসকর্ট করে বের করে নিয়ে যায়। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে এতগুলো মিডিয়া আছে, একটা মিডিয়াতে এই যে চুপ্পুর নাতি যে এরকম একটা কাণ্ড ঘটালো, এটা নিয়ে নিউজ করার মতো সাহস বাংলাদেশের কোনো মিডিয়ার হলো না। একটা মিডিয়াতেও এই ঘটনা নিয়ে নিউজ হলো না। চুপ্পুর নাম বা চুপ্পুর নাতিদের এ ধরনের বেপরোয়া আচরণ, কোনো নিউজ করার মতো মানে সাহস বাংলাদেশের কোনো মিডিয়ার হলো না। তো এই যে চুপ্পু নামের একজন ব্যক্তি, যার মতো একজন অপদার্থ লোক, যে দুর্নীতি দমন কমিশনের একজন ব্যক্তি হওয়ারও যার যোগ্যতা ছিল না, তার মতো একজন ব্যক্তি আজকে দেখুন যে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে বসে গিয়েছেন এবং বসে যাওয়ার পরে তার ছেলে দুর্নীতি করে চলচ্চিত্র প্রযোজনা করছে, সাকিব খানকে নিয়ে কোটি, কোটি টাকা বাজেটের সিনেমা বানাচ্ছে। আর তার নাতি বেপরোয়াভাবে কোটি, কোটি টাকা দামের গাড়ি চড়ছে, রাস্তায় সে গাড়ি বেপরোয়া করে চালাচ্ছে, পুলিশ সদস্যদেরকে পেটাচ্ছে। কিছুই হচ্ছে না। মানে একটা সব সম্ভবের দেশ হয়ে গেছে বাংলাদেশ। যেখানে এই চুপ্পুর মতো ব্যক্তিরা বা তাদের নাতিরা এ ধরনের কাজ করেও পার পেয়ে যায়। আর মিডিয়াতে এই নিউজ গুলো আসে না। তো আমি ১ম এই আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। ইন্ডিয়ার কাছ থেকে ব্লাঙ্ক চেক পাওয়ার পরে মুজিব শেখের মেয়ে হাসিনা শেখ একটা বিষয় সুকৌশলে এবং অত্যন্ত চালাকির সাথে, বুদ্ধিমত্তার সাথে, বুদ্ধিমত্তাটা আমি হাসিনার ক্ষেত্রে ব্যবহার করতে চাই না। বুদ্ধি কথাটা পজিটিভ, পজিটিভ অর্থে বুদ্ধি সম্পন্ন, সম্পন্না কথাটা ব্যবহৃত হয়। কিন্তু মূলত হাসিনা হচ্ছে স্থূল বুদ্ধি, চালাকি এই টাইপ একজন মানুষ। হাসিনার চারপাশে কারা থাকবে এটা নির্ধারণ করে দেয় ইন্ডিয়ান এম্বাসি এবং র। হাসিনা খুব ক্লোজ কারা কারা থাকবে, হাসিনার সাথে কারা বন্ধুত্ব করবে, হাসিনা কাকে ক্লোজ মনে করবে, হাসিনা কাকে নিয়ে
লাঞ্চ করবে, ব্রেকফাস্ট করবে, রাত্রে ঘুমাবে, এগুলোর অ্যাসাইন করে দেয় ভারতের র এর প্রেসক্রিপশনের বাইরে হাসিনা একটা কাজও করে না। 1977 সালে যখন হাসিনা রেহানাকে দিয়ে কাগজ সাইন করিয়েছিল, তখন থেকে আজ অবধি একটা কথা বলে এসছে, তো আর এটা বলবে না তোমার বাবারে আর জিয়াউর রহমান আমরা খাইয়া দিছি বা দেব, এই কথা তো আর হাসিনাকে কাউন্সেলিং করবে না। কিন্তু একটা কাউন্সেলিং ঠিক মতো করছে, সেটা হচ্ছে তুমি যদি ক্ষমতায় থাকতে চাও, তুমি যদি ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চাও, দুর্নীতি করতে চাও, ধনী হইতে চাও, তুমি ভারত যা বলে এর বাইরে তুমি কোনো কিছু করবা না। তাহলে তুমি বেঁচে থাকবা, তাহলে তুমি ক্ষমতায় থাকবা, তাহলে তুমি পয়সা আর্ন করবা, তোমার ফ্যামিলি মেম্বাররা সুস্থ থাকবে, জীবিত থাকবে। এখন আপনি আর আমি দুইজনে মিলেমিশে চুপ্পুকে গালি দিতে পারবো, শাহাবুদ্দিন চুপ্পুকে গালি দিতে পারবো, তারপরে মৃত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে গালি দিতে পারবো, সাবেক রাষ্ট্রপতি হামিদকে গালি দিতে পারবো, বানরমুখ কামালকে গালি দিতে পারবো, হাসান মাহমুদকে গালি দিতে পারবো, এদেরকে গালি দিতে পারবো, ওবায়দুল কাদেরকে গালি দিতে পারবো। আচ্ছা, এখানে আপনি যেহেতু বলেন, আমি এটার সাথে সম্পূরক মানে একটা প্রশ্ন রাখতে চাই। এই যে আপনি যে বানরমুখ কামালের কথা বললেন, বানরমুখ কামালের একটা সন্তান আছে, তার নাম হচ্ছে জ্যোতি। সে বিশাল শরীর তার, মানে সে কখনোই তার মানে ওয়েট লস করার চিন্তা করেনি, বিশাল স্বাস্থ্য বানিয়েছে, বানিয়ে এখন ওবিসিটিতে ভুগছে এবং তার হার্টে রিং করানো হয়েছে। তো এখন যেটা হয়েছে, ইউনাইটেড হাসপাতালে এই জ্যোতিকে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে তার এখন চিকিৎসা হচ্ছে সেখানে। এখন সাধারণ যারা মানে রোগী ওইখানে হাসপাতালে যায়, তারা এখন প্রবেশ করতে পারে না লিফটে করে। লিফট টিফট সবকিছু ব্লক করে রেখেছে এই এই জ্যোতির যারা লোকজন রয়েছে, বা এই বানরমুখ কামালের লোকজন যারা রয়েছে। তো সাধারণ যারা মানে এই পেশেন্ট যারা রয়েছে সেখানে, তাদের যারা আত্মীয়-স্বজন, তারা এখন রোগীদেরকে দেখতে যেতে সেখানে প্রচুর সমস্যায় পড়ছে। একটাই কারণ, যেখানে ভিভিআইপি একজন রয়েছে, তিনি বানরমুখ কামালের সন্তান, তিনি এখানে চিকিৎসা নিচ্ছেন। এই একটা লোকের কারণে হয়েছে তারা এখন ভুক্তভোগী, এবং কয়েকজন ভুক্তভোগী আমাকে কমপ্লেইন করেছেন যে এমনই অবস্থা হয়েছে যে এখন এখানে এই বানরমুখ কামালের সন্তান এখানে চিকিৎসা নিচ্ছে, তাই আমরা সাধারণ রোগী যারা রয়েছি, তাদের আত্মীয়-স্বজন, তারা আমাদের ওয়ার্ডে গিয়ে আমাদের রোগীদেরকে দেখতে পাচ্ছি না। কারণ এখানে প্রচুর এসএসএফ এর সদস্য বা এখানে নিরাপত্তার দায়িত্বে অনেক লোকজন এখানে ভিড় করে আছে। তো আপনি চিন্তা করেন যে একটা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কোথায় গিয়েছে, যেখানে চুপ্পুর নাতি এ ধরনের কাজ করে পার পেয়ে যায়, বানরমুখ কামালের ছেলে সে একটা হাসপাতালে ভর্তি আছে, তার নিরাপত্তার জন্য সাধারণ রোগীদেরকে সমস্যায় ফেলতে হয়। এই হয়ে গেছে এই দেশের অবস্থা। তো এখন এই যেসব লোকগুলো আছে, আমি যে কয়জনের নাম বললাম, এরা প্রত্যেকেই রয়ের ওত নেয়া, এরা প্রত্যেকেই রয়ের ওত নেয়া ভারতীয় ইনভেশনের বেনিফিশিয়ারি বাংলাদেশে, অলিখিত ইনভেশন। এখন আমি আর আপনি বলতে পারি না লিখিত ইনভেশন, এটা বলা যাবে না, কারণ বাংলাদেশের 17 কোটি মানুষের চোখে ধুলা দিয়ে ভারত বাংলাদেশিদেরকে বুঝাতে এখনো সক্ষম বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশের সেনাবাহিনী আছে, বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী আছে, বাংলাদেশ হাসিনা রান করে এবং হাসিনা খুব বুদ্ধিমতী। হ্যাঁ, এখন এই লোকগুলোকে প্রোটেকশন দেয় মূলত 2-3টা লেয়ার, তাদেরকে প্রোটেকশন দেয়। একটা আপনারা বলতে পারেন এসএসএফ, একটা আপনারা বলতে পারেন আগে পিজিআর ছিল, এখন বোধহয় ওটাকে এসএসএফ করছে, র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বা সশস্ত্র বাহিনীর লোকজনরা আছে, তাদেরকে গার্ড দেয়। কিন্তু একটা কথা আপনি মনে রাখেন, এই লেয়ারের পরে আরেকটা লেয়ার আছে যেটা এই লোকগুলোর চারপাশে ঘুরে। ওই লেয়ারটা হলো ভারত কর্তৃক নিয়োজিত ব্যক্তিবর্গ। ওই ব্যক্তিবর্গরা ভারতের রয়ের অপারেটিভ যারা বাংলাদেশে, এদের চারপাশে সবসময় থাকে। বানরমুখ কামালের কাছে থাকে, ওবায়দুল কাদেরের পাশে থাকে, হাসিনার পাশে থাকে, রেহানার পাশে থাকে। বাংলাদেশে হাসিনার এবং রেহানার 5টা নেরিকুত্তা বাচ্চা আছে, এদের বাচ্চাগুলোর পাশে যারা যদি কখনো বাংলাদেশে যায় তাদেরকে তারা কভার করে। এখন আপনি বলছেন রেবেকার নাতি সে পুলিশ পিটাইছে। আপনাকে আমি এই শো শুরু হওয়ার আগে আপনাকে আমি বলতে গেছিলাম, কথাটাকে আমি একবার আমার মনে পড়ে, এই যে চুপুর স্ত্রী রেবেকা সুলতানা। আপনাকে আমি বলি,
এরশাদের তখন একেবারে প্রমিনেন্ট গার্লফ্রেন্ড ছিল জিনাত মোশাররফ। তো জিনাত মোশাররফ ইস্কাটন গেস্ট হাউসে কারা কারা আসতো এটা খুব নিয়ন্ত্রণ করত, এবং নিয়ন্ত্রণ এই জন্য করত, জিনাত মোশাররফের জামাই একসময় বিসিআইসির চেয়ারম্যান ছিলেন, পরবর্তী সময় বোধহয় শিল্প মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত হয়েছিলেন। এখন একটা জায়গায় আসি, এই রেবেকা সুলতানা, ডাক্তার আলেয়া, আর একটা ইয়াং মেয়ে ছিল ডক্টর ইসরাত জাহান, নুসরাত জাহান, এখন সে বোধহয় কানাডায় কোন জায়গায় থাকে। ইদানিং আমি শুনছি সে নাকি আবার ইউটিউবে ভিডিও টিডিও বানায়, ফেসবুকেও পোস্ট দেয়। তো এরা কম্পিট করতো। তো আমার একদিনের কথা মনে পড়ে, ঘটনাটা ছিল 87 সালে। 87 সালে এই রেবেকা সুলতানাকে নিয়ে আসছিল এরশাদের কাছে। এই জিনাত মোশাররফ কেমনের জন্য টের পেয়ে গেছে। উনি ছিলেন, জিনাত মোশাররফ ছিল ময়মনসিংহ অথবা টাঙ্গাইলের কোন জায়গায়, সেখান থেকে আয়শা এই রেবেকা সুলতানারে চুল ধইরা দেখাতে চাই, এই যে এই হচ্ছে চুপুর বউ রেবেকা সুলতানা। রাইট রাইট। তো তাকে জিনাত মোশাররফ চুল ধইরা টাইনা বাইক কইরা কুত্তা পিটানি পিটাইলো বিসিআইসি গেস্ট হাউসে বসা। এখন চুপ্পু তখন মানে সে হইতেছে এখন খাঁটি বাংলা কথায়, খারাপ শব্দ আজকে বলবো না বলে ওয়াদা করছিলাম, তো বলতেছি না। তো সে ছিল পিউবিক হেয়ার। বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি ইংরেজিতে বললাম পিউবিক হেয়ার, বাংলায় কথা বললে বলবে যে মিল্টন গালি দেয়। পিউবিক হেয়ারের বাংলা আপনারা পড়ে নিন, পিইউবিআইসি, হেয়ার তো হেয়ার। তো পিউবিক হেয়ার ছিল চুপ্পু। তো চুপ্পুর বউ এরশাদের গার্লফ্রেন্ড ছিল, ওইখানে যাইতো, লাইন ধরে বসে থাকতো। এরশাদের বান্ধবীদের কাতারে লম্বা চূড়া কাতার ছিল, ওই কাতারে বসতো। এখন এই রেবেকা সুলতানার নাতি যদি পুলিশ পিটায়, আমি অবাক হব না। কেন অবাক হব না জানেন? জিনাত মোশাররফ, রেবেকা সুলতানা, আলেয়া এরা নিজেরাই পুলিশ পিটাইতো। সাকিব আপনারে আমি বলি, কাকরাইল মোড়ে যেখানে প্রধান বিচারপতির বাসা, ওই মোড়ে রেবেকা সুলতানা বিসিআইসি গেস্ট হাউস থেকে বাইরাইয়া মতিঝিলে বঙ্গভবনের দিকে যাবে। ওইখানে পুলিশরা বোধহয় গাড়ি থামাইছে বা কিছু একটা জটলা হয়েছে, ওই ইসার থেকে বিচারপতির ওইখান থেকে লেফট টার্ন করবে, কাকরাইলের দিকে যাবে ওইখানে। তো পুলিশরা যখন গাড়ি থামাইছে, এই রেবেকা সুলতানা গাড়ি থেকে বাইরাইয়া পুলিশে গালি দিছে যে কুত্তার বাচ্চা, আমি তোর বাবার সাথে শুয়ে আসছি, এবং শুধু শুয়ে আসছি বলে নাই, সে তার কাপড় জাগাইয়া দেখাইছে। এই কাপড় জাগাইছে যে ওই সময় একজন বেরসিক ফটো সাংবাদিক ছিল ইত্তেফাকের, সে আবার এটা ছবি তুলে ফেলাইছে, এবং ওই বেরসিক ফটো সাংবাদিকের নাম আছিল নাজিমউদ্দিন মাস্তান। এখন ওই সময়ও রেবেকা সুলতানাকে নিয়ে বেশ রসালো কাহিনী ছিল। তো এখন এই রেবেকা সুলতানা পুলিশ পিটাইয়া যদি কাপড় জাগাইয়া দেখায়, তো তার নাতি এয়ারপোর্টে যাওয়ার সময় পুলিশের সিপাই পিটাইছে, একটা কথা আছে না, দ্যাট একটা ফল, একটা আপেল গাছের আপেল নিচে পড়লে ওইটা তো গাছের তলা থেকে খুব একটা দূরে যাবে না, ওটা তো ওইরকমই হবে। এক, দুই, আমি কথাটার সাথে একা একা চিন্তা করে দেখেন, সজীব আহমেদ ওয়াজেদ যখন আর্লিংটন টেক্সাসে এসে লেখাপড়া করতে, ওখানে তার তৃতীয় অ্যারেস্ট ছিল অস্ত্র নিয়ে ডর্মে গেছে চান্দাবাজি করার জন্য। অন দ্য রেকর্ড সে পিস্তল নিয়ে ইল্লিগালি ঢুকছে, ঢুইকা চান্দাবাজি করতে গেছে কে? সজীব আহমেদ ওয়াজেদ। এবং ওই চান্দাবাজির শুরু হয়েছে কোথা থেকে? সে যে একটা শিখ মেয়েকে বিয়ে করছিল, ওই শিখ মেয়ে তাকে ডান করছে, কারণ সজীব আহমেদ ওয়াজেদের যন্ত্র কাম করে না,
সে সজীব আহমেদ ওয়াজেদকে বাদ দিয়া সে আর একটা শিখ ছেলেকে ডেট করতে গেছিল। যখন ওই শিখ ছেলেকে ডেট করতে গেছে, তারে থ্রেট করতে সজীব আহমেদ ওয়াজেদ কয়েকজন লোক নিয়ে চাঁদাবাজি করতে গেছে। তো পরবর্তী সময় পুলিশ যখন অ্যারেস্ট করছে, তাদের ইনভেস্টিগেশনে বাইরেই আসছে ওইখানে পুলিশদের কাছে সে বলছে যে এই লোকের কাছে সে টাকা পায়, কিন্তু পরে ইনভেস্টিগেট করে বাইর করছে সেটা না। পুলিশের ইনভেস্টিগেশনে বের হয়ে আসছে যে তার বউরে অন্য একজনে নিতেছে। এবং এইটার রেকর্ড আপনারা দর্শক যারা আর্লিংটন পুলিশের তারা তো একটা মার্কশট ওই সময় প্রকাশ করেছে। আপনারা যদি চান আমার কথাটাকে ওখানে গিয়ে ভেরিফাই করে ওখানে দেখে। এবং এই যে আমি দর্শকদেরকে দেখাতে চাই যে আর্লিংটন পুলিশ এভাবে মার্কশট কিন্তু তখন করেছিল। এই মার্কশটটা আমি একটু দর্শকদেরকে বলতে চাই যে পুলিশ যখন এভাবে অ্যারেস্ট করে এই ধরনের ক্রিমিনালদেরকে, তখন তারা এভাবে দাঁড় করিয়ে তাদেরকে একটা ছবি তোলে। এটা হচ্ছে একটা ক্রিমিনালের ছবি। তো এইভাবে এই সজীব ওয়াজেদ জয়কে ধরে আর্লিংটন পুলিশ তার একটা মার্কশট নিয়ে এভাবে পত্রিকায় ছাপিয়ে দেয়। এটা হচ্ছে নিয়ম এখানকার। তো এটা করা হয়েছিল তার বিরুদ্ধে। তো এই যে শেখ হাসিনা যে এত বড় বড় কথা বলে যে তার ছেলে অনেক শিক্ষিত, অনেক হ্যান ত্যান করছে, তো এইগুলি রেকর্ডই তো বোঝা যায় যে কি করছে। তো এই সজীব আহমেদ ওয়াজেদকে যখন ওখানে গ্রেফতার করে, তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর অরিজিন। বাংলাদেশি ভাই বোনেরা জিজ্ঞাসা করছিল হোয়াট ইজ ইউর অরিজিন, অর্থাৎ তুমি কি ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, আমেরিকান, হোয়াটএভার। বাংলাদেশি ভাই বোনেরা, হাসিনা মাগির ছেলে বলেছে সে হোয়াইট, ককেশিয়ান। কোন দিক থেকে মানে সাকিব কোন দিক থেকে মানে ককেশিয়ান সেটাই বলছে। আপনি যদি ওই অ্যারেস্ট রেকর্ডের পুরো পুলিশের ইনটেক রিপোর্টটাই আমার কাছে আছে, ওই ইনটেকে লেখছে তার অরিজিন হইছে ককেশিয়ান, হোয়াইট। বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা যখন এই হাসিনা মাগিকে হাসিনা ফেরেস্তা, হাসিনা পীর, হাসিবে রব্বানি, হাসিনা কুতুব, হাসিনা আউলিয়া এইটাই কথাবার্তা বলেন, আমি নিতান্ত আমার ভিতরে রসবোধ কাজ করে। যখন আপনারা এগুলো ডাকেন তখন আমি মনে মনে বলি একটা মাগিকে কত রূপে না সাজানো যায়। এই মাগির ছেলে বলছে সে নাকি ককেশিয়া। এমন হইতে পারে ও যখন ওর মার পেট থেকে পশ্চিম পাকিস্তানে ইসলামাবাদ অথবা রাওয়ালপিন্ডির হসপিটাল থেকে পেটের থেকে বাইরেছে, তখন সাদা চামড়ার কিছু লোকজনরা দেখেও সবাই রে বোধহয় বাপ মনে করছিল। পাকিস্তানি চেহারা সুরত তো একটু রাঙ্গা রাঙ্গা থাকে। এখন এই রাঙ্গা রাঙ্গা দেখা ও মনে করছে ও সাদা, ওর চারপাশে সবাই সাদা আসিল। সাকিব, আমি আর আপনি হাসলে কাজ হইব? ওর মা যেদিন ওরে জন্ম দিছে তার পরের দিন হ্যাঁ পহলে মোলাকাত হয় এই সিনেমা দেখতে গেছে। তো তার ছেলে বলছে যে সে হোয়াইট। তো এটা হইছে সে। এবার আসেন, আপনি বলছেন চুপ্পুর ছেলে কোন আদনান না কোন ছাতু, চুপুরিয়া নাতি, সে হইছে ওটাকে আদনান এবং তাহমিদ আদনান। ওকে, সে প্রযোজক হইছে। প্রযোজক হয়েছে তার ছেলে আরশাদ আদনান। ওকে, আমাকে আমেরিকায় একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট ভদ্র মহিলা আমাকে এই সাকিব খানের কথা বলে আমাকে বলছে, সাকিব খানের কথা বলে জঘন্য ভাষায় গালিগালাজ করলেন এই ভদ্র মহিলা। এইটা একটু আমি চাই আপনি দর্শকদেরকে বলেন যে এই সাকিব খান যে যুক্তরাষ্ট্রে আসতেছে, এখানে গ্রিন কার্ড করতেছে, এখানে মানি লন্ডারিং করতেছে, এই সম্পর্কে যদি কোনো তথ্য থাকে আপনি একটু যদি দেন। আমি এটা নিয়ে এক ভদ্র মহিলা, আমি ওনার কাছ থেকে অনুমতি নেই নাই যে আমি ওনার নামটা বলতে পারি কিনা, কিন্তু উনি একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। আমি বোধহয় ওনার ডাক না, আমার মনে পড়ছে, দাঁড়ান ভদ্র মহিলা একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, আর ওনার নাম আমার যতদূর মনে পড়ে শ্রাবণী। ওনার ভালো কোনো নাম থাকলে থাকতে পারে, ওনার নাম শ্রাবণী। উনি কথায় কথায় সাকিব খানকে নিয়ে এবং এই রাষ্ট্রপতি তথাকথিত রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান গিয়ে বলছে এই সাকিব খান নাকি
বুবলি না কুবলি না হুবলি এই টাইপ কাউরে বোধহয় কোন নায়িকার জীবন নষ্ট করছে। হ্যাঁ, প্রেগন্যান্ট বানিয়ে দিয়েছে, তারপর বাচ্চা হয়েছে, কিন্তু ওই মেয়ের সে দায়িত্ব নিচ্ছে না এবং তাকে নিচ্ছে না। আবার এইখানে আইসাও নাকি আবার 2 ম্যারিড মহিলার সাথে থাকা শুরু করছে এখানকার ই করার জন্য, গ্রিন কার্ড পাওয়ার জন্য, লিগ্যাল স্ট্যাটাসের জন্য। তো ওই মহিলা বলছে এই ধরনের একটা বদমাইশ লোফার আমেরিকায় এসে যে এই কাজগুলা করে, এই তথাকথিত রাষ্ট্রপতি চুপ্পুর ছেলে কি করে এই বদমাইশকে নিয়ে যে মানি লন্ডারিং করে, যে বাঙ্গিবাজি করে। এবং আপনি কি জানেন সাকিব খান নিউ ইয়র্কে বা আমেরিকায় এসে বিভিন্ন লোকজনদেরকে, বাংলাদেশের টেলিভিশন এবং সিনেমার নায়িকাদেরকে রাত্রে ভাড়া খাটায়। এই সাকিব খান নামের এই কুকুরছানা সেই কাজটা করে। আমি বললাম এই সিপিএস শ্রাবণীকে জিজ্ঞাসা করলাম আপনি এগুলো কেমনে জানলেন বা কি। আমি শ্রাবণীকে বলছি এই বিষয়টা নিয়ে কি আপনি কথা বলবেন, তাইলে স্ট্রেট টক উইথ জেকব মিল্টনে আমি আপনাকে সাকিবের নাম্বার দেবো, আর আসেন ওখানে আমরা আলোচনা করি। তুমি বলছে যে ভাই এটা নিয়ে আমি একটু চিন্তা করি তারপরে কথা বলি। তার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনি যদি একটু বিস্তারিত নিয়ে আমাদের পরবর্তী শোতে একটু কথা বলেন, কারণ আমাদের জনগণ কিন্তু এ ব্যাপারে জানতে চায়, কারণ এখানে আমি অনেক বড় একটা অবশ্যই আই উইল রিচ শ্রাবণী, এবং শ্রাবণীকে বলবো এই শোতে এসে সে যদি তার মতামত দেয়। তো সে বলছে এই চুপ্পুর ছেলে এই যে যা করছে, সে বলে যে ভাই আপনি কি জানেন এই চুপ্পুর ছেলে কোন নায়িকাকে তার মুভিতে কাজ করানোর বাবদ কোনো পয়সা দেয় না। আমি বলছি না আমি তা জানি না। বলছি ইভেন সাকিব খানের পর্যন্ত সে পয়সা দেয় না। আমি বললাম তাই নাকি? বলছে সে কেউরই পয়সা দেয় না, সে রাষ্ট্রপতির ছেলে, এবং বলছে তোমাদের অন্য কোনো কাজ থাকলে অন্য কোনো উপায়ে যদি তোমরা পয়সা বানাতে চাও। সাকিব খানকে চুপ্পুর ছেলে এই কথা বলছে। এবং সাকিব খান বেপরোয়া জীবন যাপন করে, এবং নিউ ইয়র্কে আসলে পরে কতগুলো প্রস্টিটিউট, সোশ্যাল প্রস্টিটিউট টাইপ ইয়াং মেয়ে মহিলারা আছে যারা তার কাছে ভিড় করে, এবং সাকিব খান তাদেরকে দিনে রাতে ব্যবহার করে এবং এখানকার লোকজনদের কাছে বিক্রি করে পয়সা আদায় করে, পয়সা ইনকাম করে। দ্যাটস হোয়াট সাকিব খান ডাজ নিউ ইয়র্কে আসলে পরে। এখন এদের পাওয়ার সোর্স কোন জায়গায়? পাওয়ার সোর্স হলো এরশাদের সাবেক গার্লফ্রেন্ড রেবেকা সুলতানার, এটারে কি বলে, হিজড়া জামাই চুপ্পু, যে বঙ্গভবনে বসে আছে। হাসিনা তাকে ওখানে বসিয়েছে যাতে ঘাড় মোড়া দিয়ে ভারতের বিরোধিতা করতে না পারে, যাতে হাসিনার শাসনকে সে ওখানে বসে ব্যালেন্স করতে পারে। এক সময় শেখ মুজিবের বান্ধবী আইবি রহমানের জামাই জিল্লুর রহমান করেছে, এরপরে বুড়া হাবড়া শুয়োর হামিদ করেছে, এখন চুপ্পু করছে। এখন আপনি বলছেন তারা পুলিশ পিটায়। সাকিব, হাসিনার ছেলে আমেরিকায় এসে পিস্তল লইয়া ইউনিভার্সিটিতে ঢুকে পিস্তলবাজি করার জন্য ক্যালিফোর্নিয়াতে প্রস্টিটিউট ভাড়া করে আরাফাতের উপরে নির্ভর করে, পরে পয়সা না দিয়ে দুইজনেই জুতার বাড়ি খেয়েছে প্রস্টিটিউটদের। আর বাংলাদেশে বানরমুখ কামালের ছেলে পুলিশ পিটাবে, ইউনাইটেডে গিয়ে বিনা পয়সা চিকিৎসা নিবে, 1 পয়সাও দেয় না, বিনা পয়সা চিকিৎসা নিবে। তারপরে হাসান মাহমুদ ডানে বায়ে হাজার হাজার কোটি টাকার মালিক হবে, বেনজির কয়েক হাজার কোটি টাকার মালিক হবে। এদেরকে নিয়ে আপনি আর আমি কথা বলে কি করব? আপনি বাংলাদেশ বলছেন, যা খুশি তাই সম্ভবের দেশ বাংলাদেশ। অফকোর্স যা খুশি তাই করবে, কিন্তু একটা জিনিসই তারা করবে না, বাংলাদেশের অস্তিত্বটাকে তারা রক্ষা করবে না, কেউই রক্ষা করবে না। বাংলাদেশকে মিথ্যাভাবে ভারত একটা রটনা রটিয়েছিল, বাংলাদেশকে বলেছিল বটমলেস বাস্কেট। ডক্টর কিসিঞ্জার নাকি এই কথাটা বলেছে। ডক্টর কিসিঞ্জারের সাথে আমি ভেরিফাই করেছি, কিসিঞ্জার এই লাইন জীবনেও বলে নাই। এখন কিসিঞ্জারের কথায় বাংলাদেশকে মিথ্যা কথা দিয়ে বটমলেস বাস্কেট বানানোর কথা বলেছে, কিন্তু আজকে ভারত হাসিনাকে দিয়ে এবং রয়্যাল লোকজনদেরকে দিয়ে এবং ভারতের বেনিফিশিয়ারিদেরকে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে বটমলেস বাস্কেট বানানোর পরে তারা তাদের নামের আগে পিছনে খেতাব লাগায় রাষ্ট্রপতি,
মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য হারামজাদা, মহামান্য চুতমা রানী, মহামান্য মাগি, মহামান্য কুত্তার বাচ্চা, মহামান্য হারামজাদা, মহামান্য বেশ্যা। এখন তারা যদি মহামান্য এগুলা লাগায় এবং মাননীয় শব্দটা তাদের নামের আগে পিছে লাগায় এবং পুরুষ বেশ্যা কুত্তার বাচ্চা শামীম ওসমান আবারও পার্লামেন্টে গিয়ে বলে হাসিনা মাগি তো আর মাগি নাই, সে তো এখন পিরাউলিয়ার কাতারে। শামীম ওসমান এই লম্পট কুত্তার বাচ্চা বলেছিল না যে সে তো এখন পিরাউলিয়ার কাতারে, এবং এই কুত্তার বাচ্চা বলছে সে নাকি প্রতি রাত্রে 70-80 রাকাত নফল নামাজ পড়ে। এই কুত্তার বাচ্চা আসলে 70-80 পর্যন্ত গুনতে পারে? আমার তো মনে হয় না ও কাউন্ট করতে পারে। 1 2 3 থেকে 80 পর্যন্ত কাউন্ট করতে কি আসলে পারে, নাকি ও এক কাউন্ট কইরা 10 একটা মনে মনে শূন্য লাগাই দিয়া 10 বানায়, 8 রাকাত পড়ে 80 রাকাত বানায় ফেলায়? হইতে পারে। তো এখন আপনি আর আমি, আপনাদের চোখে পড়ছে, আপনি আমাকে বলছেন বাংলাদেশের কোন মিডিয়া এই নিউজটা করে নাই। আমি তবে আর একটা কথা বলি, এই কথাটা না বললেন, এক্সকিউজ মি, না বললেই না। সাকিব 1984 বা 85 সালে গাইবান্ধায় একটা হিন্দু মহিলাকে রেপ করা হলো, এবং রেপ করার পরে গাইবান্ধার ওই মহিলার বাচ্চাটাকে বোধহয় মেরে ফেলা হয়েছে। টিটুর রহমানের এই কথাটা হয়তো মনে থাকার কথা। ওই হিন্দু মেয়েটার নাম ছিল বুলবুলি রানী সাহা ঘোষ, বুলবুলি রানী সাহা বা ঘোষ, বাট বুলবুলি ছিল, বুলবুলি রানী ঘোষ অথবা সাহা। এখন পরে এইটার মিলিটারি ইনভেস্টিগেশন করলো, ইনভেস্টিগেশন করার পরে 10-15 জন লোককে অ্যারেস্ট করা হলো, বা 20-25 জনকে, খুব প্রভাবশালী। এখন এই প্রভাবশালী লোকজনদের ভিতরে 2 জন ছিল এরশাদ সাহেবের আত্মীয়। এখন একটা কথা বলি, যখন এই বিচার কার্য চলছিল সবাই জানে যে এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেখ বা মৃত্যুদণ্ড দেখ, এরশাদ সাহেব এখানে ইন্টারভিন করবে, যেহেতু তাদের ওই 2 জন এরশাদ সাহেবের আত্মীয়, তারা এটা জানতে পারছে। এখন একটা কথা বলি, দিস ইজ দ্য ক্যাচ দ্যাট পিপল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা কি জানেন ওই 2টা লোককে পুলিশ অ্যারেস্ট করার পরে তারা জানছে এরা এরশাদ সাহেবের আত্মীয়, কিন্তু এরশাদ সাহেবের কাছে এই খবর পৌঁছানোর আগে ওই 2 জনরে পিটাইয়া মাটির সাথে শোয়াইয়া ফেলাইছে। পিটাইছে আর কইছে যে কুত্তার বাচ্চা, তোর বাপের কাছে খবর গেলে তো আর তোর গায়ে আদন যাইব না, তো তোর বাপের কাছে খবর যাওয়ার আগে তোরে পঙ্গু বানায় এলো। আপনি জানেন ওই সময় এই যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আপনি শুনলে হাসবেন, এরশাদ সাহেব তখন জাম্বিয়া সফরে গেছে। সে তখন জাম্বিয়ায় ডক্টর কেনেথ কাউন্ডার সাথে মিটিং করার জন্য গেছিলেন। ওই ফাঁকে পুলিশরা এরশাদ সাহেবের আত্মীয়রে এমন মাইর দিল, মাইরে পঙ্গু বানায় দিল। এখন পুলিশরা পরে কইছে এটা মারছে কেন, পুলিশের কয়েকজন সৎ অফিসার যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, একজনে বলছে ভাই রাষ্ট্রপতি ব্যাক করলে তো তাদের কিছু করা যাবে না, কিন্তু আমি তো একজন বাংলাদেশি প্যাট্রিয়ট, আমি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এই কুত্তার বাচ্চারে আগে আমি পিটায় আলো, পরে যখন আসবে আমি তো তার গায়ে হাত তুলতে পারবো না। একটা জিনিস আপনি খেয়াল করছেন, ওই সময় একজন আমলা পুলিশ অফিসার সবার ভিতরে একটা কাজ করত, সেটা কি জানেন? দেশপ্রেম এবং তাদের দায়িত্ববোধ। সে জানে এরশাদ সাহেব আসলে কল করলে এই লোকের গায়ে হাত দেওয়া যাবে না, তো শালারে আগে পিটাইয়া কোমর ভাঙ্গা নেই। এখন আজকের কথা আপনি চিন্তা করেন, আজকের কোন পুলিশ অফিসার কেউ যদি শুনে এটা হাসিনা শেখের আত্মীয় বা শেখ পরিবারের আত্মীয়, তারা কি এইভাবে এটা ফিল করবে যে হাসিনা ফোন করলে তো আর একে মারা যাবে না, তো এখন কুত্তার বাচ্চারে আগে পিটায় এলো? এই কাজটা কোন পুলিশ অফিসার কি করবে? করবে না, কারণ ওই পুলিশ অফিসাররা মায়ের পাছা দিয়ে জন্মাইছে মুখে গু নিয়া, এবং ওই মুখের গু নিয়া জন্মানোর পরে আজান শোনার বদলে তারা জয় বাংলা শুনছে। ওরা মায়ের পুটকি দিয়ে জন্মগ্রহণ করার পরে ওরা আজান শোনার বদলে ওরা জয় বাংলা শুনছে, এবং বিসমিল্লাহ বের হওয়ার আগে এই কুত্তার বাচ্চারা জয় বাংলা বলছে। তো
এই পুলিশ অফিসাররা কোনো কাজ করবে না। সাকিব, আরেকটা কথা আমি মেনশন করতে চাই। গতকালকে আমার এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে আলাপ আলোচনা হচ্ছিল এবং ওখানে আমি বলছিলাম, উনি একটা কথা বললেন, সেনেগালের বর্তমান রাষ্ট্রপতি লিকলিকে একটা শুকনা লোক। তো এই লোকটা ফ্রান্সের প্রেসিডেন্টের দিকে লক্ষ্য করে বলছে, মিস্টার ম্যাক্রন, দিস ইজ দ্য ল্যান্ড অফ সেনেগাল, দিস ল্যান্ড বিলংস টু দ্য পিপল অফ সেনেগাল, all of the mineral and resources belongs to the Senegalese. এই সিম্পল কথাটা মিস্টার ম্যাক্রন আপনার বুঝতে কেন এত অসুবিধা হয়? সে এত সহজ সরল ভাবে কথাটা বলছে যে সেনেগালের মাটিতে আপনি কেন দুঃসাহস দেখাচ্ছেন আপনার ইন্টেলিজেন্স দিয়ে এই শান্তিপূর্ণ সময়টাকে অশান্তিপূর্ণ করার জন্য কেন আপনি এই কাজটা করছেন? কে বলছে? সেনেগালের প্রেসিডেন্ট। কাকে বলছে? সেনেগাল কার কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল? ফ্রান্স। ফ্রান্সের কলোনি ছিল। এখন সেই মনিবকে সে বলছে এইসব ফাইজলামি বাদ দেন, ভদ্র কথা বাদ দিয়ে বলছে এইসব ফাইজলামি বাদ দেন। এখন আমি আবার এই কথাটা কেন বললাম আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আপনাকে আমি ঘুরে বলি। নাইজার, বেনিন, গিনি, এসব জায়গার লেফটেন্যান্ট, ক্যাপ্টেন এরা কি করছে জানেন? জেনারেলরা যারা ফ্রান্সের পয়সা খাইছে, ইউরোপিয়ানদের পয়সা খাইছে, ওই ক্যাপ্টেন মেজররা কি করছে জানেন? জেনারেল পিস্তল লইয়া জেনারেলের ঘাড়ের মধ্যে বাড়ি দিয়া বলছে, খান কির পোলা তুই সব চেয়ার থেকে। খালি বাড়ি দিয়েই থামে নাই, ওই ক্যাপ্টেনরা এখন ওই দেশের প্রেসিডেন্ট। আপনি কি আমার এই কথাগুলো কি আপনি শুনেছেন? জি সাকিব, এরা ক্যাপ্টেন, এরা লেফটেন্যান্ট, এরা মেজর, এরা জেনারেল না। আর বাংলাদেশের সেনাবাহিনীতে কতগুলো চেটের বাল আছে, কতগুলো চেটের বাল কুত্তার বাচ্চা আছে যারা হারাম খায়। তারা বলে আমরা তো ক্যাপ্টেন, আমরা কি করব? তো তোমরা ক্যাপ্টেন হইয়া ভারতীয় জেনারেলদের ওর মুখে নিয়ে চুষতেছ কুত্তার বাচ্চারা। পৃথিবীতে তাকাইয়া তাদের উদাহরণগুলো দেখো না। আফ্রিকার মতো দেশে, সাউথ আমেরিকার মতো দেশে একজন লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন তারা বিদ্রোহ করে দেশকে উদ্ধার করে, ফ্রান্সের বিরোধিতা করে, ইউরোপিয়ানদের বিরোধিতা করে, ওই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। তোমরা কার বাল ছিল? অপেক্ষায় থাকো শান্তিরক্ষী মিশনে গিয়ে কয়েকটা টাকা কামাবা। শুয়োরের বাচ্চারা, শেষ বিচারের দিন তোদের মতো কুত্তার বাচ্চারা জাহান্নামে যাবে। হারামজাদা দেশকে বিক্রি করছিস এবং হারাম খাইতেছিস, রেশন তুলতেছিস কুত্তার বাচ্চারা। আমার কাছে কষ্ট লাগে, তোদের জেনারেলরা তো বউ বান্দা দিয়া, মেয়েদের বিক্রি কইরা, প্রস্টিটিউট ভাড়া দিয়া কুত্তার বাচ্চারা জেনারেল হয় আর আর্মি চিফ হয়। ওরা না হয় আদর্শ থেকে দূরে সরে গেছে, কিন্তু তোরা কি করতেছিস? যারা ইয়াং অফিসার, ইয়াং অফিসাররা পৃথিবীর বিভিন্ন দেশে কঠিন একটা সময় নেতৃত্ব হাতে তুলে নিয়ে দেশকে রক্ষা করে, কিন্তু তোরা কার বাল ছিড়ছিস? সো প্রোটোকল, চেইন অফ কমান্ড, এই বালের কথা বলে তোরা অন্য কাউকে বুঝ দিতে পারবি। শুয়োরের বাচ্চারা আমারে বুঝ দিতে আসছিস। কুত্তার বাচ্চারা তোদেরকে কুত্তার বাচ্চারা, সশস্ত্র বাহিনীর বাংলাদেশের বাল বাহিনী কুত্তার বাচ্চাদের আমি বলছিলাম, কোন একটা শুয়োরের বাচ্চা ইন সার্ভিস অথবা রিটায়ার্ড আমার সাথে কথা বলতে আয়, আমি তোদের বই থেকে আমি কথা বলবো। শুয়োরের বাচ্চারা
বাংলাদেশের সংবিধানের মধ্য থেকে আমি কথা বলবো, বাংলাদেশের এমবিএমএল থেকে আমি কথা বলবো, শুয়ারের বাচ্চারা এআরআই থেকে কথা বলবো, আই কুত্তার বাচ্চারা তোদের বই থেকে, তোদের আইন নিয়ে, মিলিটারি রুল নিয়ে আমি কথা বলি, শুয়ারের বাচ্চারা তোদেরকে আমি বুঝাই। সশস্ত্র বাহিনীর বাল বই নিয়ে তুই আমার সাথে বই খুইলা বল, আর আমি এইখানে বসি, শুয়ারের বাচ্চারা, খানকির পোলারা বইখানে আমি তোদেরকে বুঝাই যে তোরা ইন্ডিয়ার বাল দিয়ে আকাটা। আহারে শুয়ারের বাচ্চারা, দেশটাকে জাহান্নাম বানাইতে দিতেছিস না, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারতেছিস না, বর্ডার নিয়ন্ত্রণ করতে পারতেছিস না, সীমান্তে একজন বাংলাদেশি, নিরীহ বাংলাদেশি ভাই বোনদের খুন হত্যাযজ্ঞ থামাইতে পারতেছিস না, ভোটাধিকার রক্ষা করতে পারতেছিস। শুয়ারের বাচ্চারা, শফি নামের শুয়ারের বাচ্চা বসে বসে বাকুম মারা এই কুত্তার বাচ্চায়, কুত্তার বাচ্চার রক্ত। ও মাই গড, এই কুত্তার বাচ্চাকে রাস্তায় নামিয়ে, জঙ্গলে পাঠিয়ে, আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে হায়না দিয়ে ওকে ধর্ষণ করানো উচিত এই কুত্তার বাচ্চারে। আচ্ছা, আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। ফের বাংলাদেশ, আপনার এই কথার জবাবে আমি শুধু এতটুকু বলি, সেটা হচ্ছে একটা দুর্বল সিংহ যখন মারা যায় তখনও সে চেষ্টা করে তার টেরিটরিকে রক্ষা করতে। অ্যানথ্রোপোলজিস্টরা তাই পেয়েছে, অ্যানথ্রোপোলজিস্টরা ভিডিও বানিয়েছে, অ্যানথ্রোপোলজিস্টরা তারা দেখিয়েছে সিংহ মারা যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে মারার আগে আগে চারিদিকে তাকায় তার টেরিটরি ঠিক আছে কিনা। তো একটা সিংহ এটা মরার আগে এটা করে, কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে তো আর সিংহ নাই, আছে কতগুলা ল্যাংড়া, বধির, শুয়োরের বাচ্চা, হায়না, যাদেরকে বলা হয় সোনাবাহিনী। এই সোনাবাহিনীর এই কুত্তার বাচ্চারা হারাম খাওয়ার জন্য বসে থাকে। ওরা টেরিটরি কেমনে রক্ষা করবে? এই কুত্তার বাচ্চাদের যদি বলেন তুই সার্বভৌমত্ব রক্ষা কর, তখন বলবে চেইন অফ কমান্ড, আমি তো লেফটেন্যান্ট, আমি তো ক্যাপ্টেন, আমি কেমনে বাল ছিড়ি। মনে হয় ওরা যখন টয়লেটে যায় ওর বাল কামানোর জন্য, তখন বোধহয় সিপাহীরা ডাকে আমার বালটা কেটে দিয়ে যায়। ওইটা কামানোর যোগ্যতা নাই তো, কারণ বাল কাটতে গেলে নুনু কেটে ফেলাইবো। এই শুয়ার বাচ্চাদের বর্তমান অবস্থা তাই। ওকে সাকিব, পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। আরো অনেকগুলো বিষয় আপনার মন্তব্য আমি জানতে চেষ্টা করবো আজ। তো আপনি জানেন যে ফের বাংলাদেশ সফরে আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু, এবং এবারের সফরে তিস্তা প্রকল্প এবং ইন্দো প্যাসিফিক বিষয়ে সরকারকে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান সাফ জানিয়ে দেবে বলেই আশা করা হচ্ছে। এবং চীন ও ভারতের সাথে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা কনফ্লিক্টে জড়িয়ে গিয়েছে সরকার, কারণ চীন তারা চাচ্ছে যে কোনো উপায়ে এই তিস্তা প্রকল্পটা যাতে সরকার এটা গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। আর এদিকে ভারত, আপনি জানেন যে তারা কিন্তু এটা নিয়ে বেশ শঙ্কিত যদি সরকার ওই পথে পা বাড়ায়। তো সবকিছু মিলিয়ে কিন্তু ইতিমধ্যে চীনকে আর ভারতকে খুশি করা নিয়ে সরকার বিপদে পড়েছে। আর মাঝখান দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা তো বলেছে যে তারা তাদের যে মানে এখানে ডিমান্ড সেটা ফুলফিল করতে হবে, কারণ তাদের নিরাপত্তার জন্য ইন্দো প্যাসিফিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সবকিছু মিলিয়ে কিন্তু এখন ভারত, চীন এবং আমেরিকা তিনটাকে দেশকে একসাথে খুশি করাই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। তো এই জন্য কিন্তু অত্যন্ত মানে একটা বিপজ্জনক অবস্থায় পড়ে গিয়েছে শেখ হাসিনার সরকার। তো এরই মাঝে ডোনাল্ড লু সফর করতে আসছেন এবং ডোনাল্ড লু এই সফরে তো এই বিষয়গুলো নিয়েই কথা বলবেন। তো অনেকেই বলছে যে এবারে ডোনাল্ড লুর সফরটা অন্য যেকোনো সফরের তুলনায় অনেক বেশি তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। তো আমি আপনার কাছে একটু এই বিষয়ে জানতে চাই যে আপনার কি মনে হয় যে এই সফরের ইম্প্যাক্ট কি হতে পারে? আমি একটা সাবজেক্ট আপনাকে আপনাকে না শুধু ভুল বললাম, দর্শকবৃন্দ আপনাদের একটা বিষয় আমি একটু কথা বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশে হিজ এক্সেলেন্সি পিটার হাসের জায়গায় অন্য আরেকজন অ্যাম্বাসেডরকে তারা হিয়ারিং দিয়ে কনফার্ম করেছে। উনি হলেন ডেভিড স্লেটন মিল। ডেভিড স্লেটন মিলস উনি এমএলই, উনি এখন আছে চায়নায়, উনি ওখানকার চার্জ ডে অ্যাফেয়ার্স। আর উনি আর একটা সাইট দেখেন, ওই সাইটটা নিয়ে আমি কথা বলতে চাই না, ওটা আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্টের ভিতরে। সো ওটা নিয়ে আমি বা সাকিব আমরা কথা বলতে গেলে আমরা আমেরিকান আইন ভঙ্গ করব। একটা কথা আপনাকে আমি বলি, ডেভিড স্লেটন মিলি তার একটা স্পেশালিটি আছে। সে স্পেশালিটা হলো সে ইউএস পলিসি যেখানে এক্সিকিউট করা অত্যন্ত দুরূহ, ওই জায়গায় স্লেটন মিলিকে এর আগে 2-3 বার পাঠানো হয়েছে।
আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি ২-৩টা স্পটের কথা জানি যেখানে ডেভিড স্লেটন মিলি ওখানে কাজ করেছে। তার ভিতরে একটা এই ডেভিড স্লেটন মিলিকে যখন চায়নায় পাঠানো হয়েছে তখন তার উপরে অনেক বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে যেটা আমেরিকা বা লোকচক্ষুর আড়ালে রেখে তাকে ওখানে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছিল। এবং আরেকটা জায়গায় ওনাকে পাঠানো হয়েছিল, আপনারা অনেকে জানেন, কিন্তু অফিসিয়ালি সেটা ডিক্লারও করা হয় নাই। সে সিরিয়ায় বিশাল একটা রোল প্লে করছিলেন, ইরাকেও একটা ভালো রোল প্লে করছিলেন, এবং আনঅফিসিয়ালি আনডিক্লার্ড পাকিস্তানেও সে একটা ভালো রোল প্লে করেছিল। ঠিক আছে, এখন এই লোক ওখানে যখন যাচ্ছে একটা জায়গায়, আমি মনে করি পিটার হাস, অনারেবল পিটার হাস খুব দক্ষ একজন কূটনীতিক, এবং উনি ওনার দায়িত্ব অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড উনি পালন করেছেন। পিটার হাস তার দায়িত্বে কোনো জায়গায় অবহেলা করেন নাই। এখন একটা কথা অনেকে বলবেন পিটার হাস এখানে ফেল করেছে, ওখানে ফেল করেছে। আপনাদেরকে আমি একটা কথা বলি, পিটার হাস একটা ডিরেক্টিভের বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে পারে না। কারণ আমেরিকান যে কোনো ডিপ্লোম্যাটরা তাদের একটা গাইডলাইন থাকে, এই গাইডলাইনের মধ্যে থেকে তারা যা খুশি তাই করতে পারে, কিন্তু গাইডলাইনটা ক্রস করতে পারে না। আপনাদেরকে আমি একটা কথা বলি, এই যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কুত্তার বাচ্চারা বিদেশে গিয়ে, আপনারা শুনলে অবাক হবেন সাকিব, পৃথিবীর কোন ডিপ্লোম্যাটরা, ইভেন দেন ইন্ডিয়ান ডিপ্লোম্যাটরা আমেরিকায় যখন আসে, আমেরিকায় তাদের বাসা ভাড়ার জন্য একটা অ্যামাউন্ট বলা হয় যে তোমাদের জন্য $600 দেওয়া হবে। এখন তুমি এই $600 দিয়ে বাসা ভাড়া নিবা, $600 উপরে যেটা যদি তুমি $6000 বাসা ভাড়া নাও, তাহলে বাকি টাকা তোমার পকেট থেকে যাবে, তোমার বেতন থেকে যাবে। আচ্ছা, একটু ব্রেকিং নিউজ দিতে চাই। স্ক্রিনে দেখুন, তাহমিদ আদনান, যাকে এতক্ষণ আমরা গালাগালি করলাম, রাষ্ট্রপতি চুপ্পুর নাতি, সে কমেন্টস করেছে জ্যাকব মিল্টনকে যে শালা ভিতুর ডিম, দেশের বাইরে বসে গালি মারিস, মানে দেশের বাইরে বয়া গালাস। আপনি চিন্তা করেন একটা রাষ্ট্রপতির না নাতি না 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 না, দ্যাটস ফাইন। তাহমিদ আদনান, তাহমিদ আদনান কে? ওই রেবেকা সুলতানার নাতি? জি। ওকে, তাহমিদ আদনান আবার আরেকটা কথা লেখছে আপনাকে, দেশে আসলেই অ্যারেস্ট। ও অ্যারেস্ট করার কে? ওর মা হইছে বুড়ি বেশ্যা, তো অ্যারেস্ট করাবেন না, আপনি করাবেন নাকি সাকিব? হি সো পাওয়ারফুল। তার দাদি ছিল বেশ্যা, তার মা ছিল বেশ্যা, তার দাদা বেশ্যা, তো ওরা পাওয়ারফুল হবে না? পাওয়ারফুল কি আপনি হবেন? তাহমিদ আদনান খুব ভালো। তুমি অ্যারেস্ট করাবা কেন? তুমি এর পরে আর যা করার এটাও করো, কোনো অসুবিধা নাই। কনগ্রাচুলেশন। তোমার দাদিকে গিয়ে বাসায় গিয়ে জিজ্ঞাসা করো এরশাদের সাথে কয় রাত্র ঘুমিয়েছিল আর কত টাকা কামাইছিল, কোনো অসুবিধা নাই। আর দেশে এসে বলবো তোরা তো এনিওয়ে, ওরে নিয়ে কথা বলার আর আমার, তবে আপনার গালি জায়গা মতো পৌঁছাইছে, এটা একটা খুব ভালো লাগলো। কোনো অসুবিধা নাই, আমার গালি ঠিক মতোই পৌঁছায়। আমার গালি গণভবন পর্যন্ত গেলে এই বঙ্গভবনে যাবে না, এটা আপনি কেন বলেন? ওকে, আচ্ছা, এখন আমরা পিটার হাসের যেটা বলছিলেন। হ্যাঁ, ওকে। তো এখন ওই তাহমিদ আদনান, তুমি আহা বলছো না? তোমার দাদি রেবেকারে যখন এরশাদ সাহেব ওই কম্ম করেছিল, সে নিচে বসে সেও বলছিল আহা। তো তোমার পাছায় কি ওইটা ঢুকাইছে কেউ? তোমার দাদি আহা বলছে এরশাদ সাহেবের এইটা খাইয়া। আচ্ছা, আপনি ওই যে পিটার হাসের প্রসঙ্গে আসেন। ওকে, সো পিটার হাস খুব ভালো, ওই ডিরেক্টিভ অনুযায়ী পিটার হাস খুব ভালো দায়িত্ব পালন করেছে। এখন ডেভিড স্লেটন মিলি, আপনাকে আমি বলি সে যে বিভিন্ন জায়গায় যে দায়িত্বগুলো পালন করেছে, প্রথমত আমি আর আপনি গত সপ্তাহে ডিপার্টমেন্ট অফ স্টেটের মানবাধিকার রিপোর্ট বাংলাদেশের উপরে আমি বলেছিলাম ইউএস পলিসি আগের মতোই আছে এবং তারা আর একটু বেশি হার্শ হয়েছে, এবং আমার কাছে 2 আর 2 4 মিলেছে আমি যখন দেখলাম ডেভিড স্লেটন মিলিকে ঢাকায় অ্যাম্বাসেডর করা হয়েছে। দিস ইজ সামথিং সিগনিফিকেন্ট। স্লেটন মিলি সে যদি কোনো একটা জায়গায় যায়, ইউএস পলিসি এক্সিকিউশন করার জন্য এই ধরনের লোককে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এই ডেভিড স্লেটন মিলি বিভিন্ন দেশের সরকার প্রধান এবং অন্যান্য দেশের
অ্যাম্বাসেডর এদেরকে বুইরাঙ্গুল দেখে আসে, তার পলিসি এক্সিকিউট করে বাইরে আসে। সে প্রচন্ড হকিশ টাইপ একজন ডিপ্লোম্যাট, এবং তার একটা স্পেশাল ট্রেনিং আছে, যে ট্রেনিং এর আওতায় তাকে বিভিন্ন দেশে পাঠানো হয়। আমি একটা জিনিস জানি, আপনি যেটাকে বলেছেন ভারত এবং চায়না এদেরকে খুশি করে তিস্তা ব্যারাজ, তিস্তার পানি বন্টন এবং আরো কয়েকটা সাবজেক্টে আপনি বলেছিলেন, আর একটা কি জন্য বলেছিলেন, ওই যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটা যে উন্মুক্ত করতে হবে ওটা নিয়ে। এইসব জায়গা নিয়ে বাংলাদেশের যেই বেশ্যার মতো সকলকে খুশি করার যে নীতি আছে, এই নীতিগুলো অ্যাভয়েড করার জন্য, বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্ট বানানোর জন্য, বা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে সিদ্ধান্ত নিতে ক্যাপাবল বানানোর জন্য, দ্বিপাক্ষিক সহায়তার জন্য আমেরিকা এবার যাকে ঢাকায় পাঠাচ্ছে, হি ইজ ওয়েল কোয়ালিফাইড। As a matter of fact, he is one of the tough diplomat within the Department of State, এবং সে ওখানে যাচ্ছে, আমি জানি সে ভালো করবে। আর ডোনাল্ড লু ওখানে যাওয়ার ক্ষেত্রে কোনো আলটিমেটাম বা কোনো কিছু এ ধরনের না। কারণ ইউএস পলিসি এক্সিকিউশনের আগে আমেরিকা কোথাও গিয়ে থ্রেট করে না, আমেরিকা গিয়ে তাদের অবস্থানটা ব্যাখ্যা করে। ডোনাল্ড লু ওখানে যাচ্ছে এই কথাগুলো ব্যাখ্যা করার জন্য, যে দিস ইজ আওয়ার পলিসি। পিটার হাস সাকসেসফুলি যে কাজগুলো করেছে, এটা পরবর্তীতে ফার্দার এগিয়ে নেওয়ার জন্য যে অ্যাম্বাসেডর কাজ করবে তার সম্পর্কে তাদেরকে ব্রিফ করে আসবে, এবং ডোনাল্ড তাদের কোঅপারেশন চাইবে। এবং আমি জানি আপনারা একটা কথা ইতিমধ্যে আপনারা শুনে থাকবেন অথবা শুনেন নাই, ভারত খুব একটা সন্তুষ্ট হয় নাই ডেভিড স্লেটন মিলিকে ঢাকায় অ্যাম্বাসেডর করা হয়েছে, কারণ ওই জন্য যে চায়না কানেকশন আছে ওটার কারণে এটা তারা খুশি হয় নাই। ঠিক আছে, এই জন্য তারা ওখানে ওদেরকে পাঠাইছে। সো বাংলাদেশি ভাই বোনেরা, আমি কি ইঙ্গিত দিচ্ছি ডেভিড স্লেটন মিলি বাংলাদেশে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, কিন্তু আমেরিকান পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে এর চেয়ে ভালো ডিপ্লোম্যাট বাংলাদেশ এই মুহূর্তে আশা করে নাই। তুখোর একজন ডিপ্লোম্যাট, যার সাথে হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট, অ্যান্থনি ব্লিংকেন সবার সাথে তার ভালো সম্পর্ক আছে। আপনাকে আমি এতটুকু বলি, অনেক দেশের অ্যাম্বাসেডর, ছোট দেশের অ্যাম্বাসেডররা অনেক সময় অ্যান্থনি ব্লিংকেন অথবা আমেরিকান প্রেসিডেন্ট অথবা হোয়াইট হাউস অথবা ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান ইন দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অর সিনেট তাদেরকে খুঁজে পায় না, কিন্তু এই মেলে সে সবাইকে তার ফোনের মাথায় পায়। ক্যারিয়ার ডিপ্লোম্যাট, কিন্তু পাশাপাশি হি হ্যাজ সাম স্পেশাল কানেকশন এন্ড স্পেশাল ট্রেনিং। দ্যাটস হোয়াট ডেভিড স্লেটন মিলি ইজ। সো বাংলাদেশিদের জন্য আমি মনে করি, স্পেশালি জনগণের জন্য এটা ভালো একটা দিক। তো আমি খুব হ্যাপি যে সে ওখানে যাচ্ছে, এবং ডোনাল্ড লু ওখানে যাওয়ায় অনেকে বলছে দিস ইজ সিগনিফিক্যান্ট দ্যাট ডোনাল্ড লু ইজ গোয়িং ব্যাক টু বাংলাদেশ। অফকোর্স আই উড ওয়েলকাম হিজ ভিজিট to Bangladesh, and he's going to explain his position or America's position to all of the stupid politician or office holder in Bangladesh, those who are appointed by India. তো ওখানে তাদের পজিশনটা তারা ব্যাখ্যা করতে যাবে। এখন এজন্য বাংলাদেশের বিরোধী দলীয় রাজনীতিবিদরা বউয়ের পেটিকোট পইরা ঘরে বসে বলবে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, ইকবাল টুকু, সামাও বায়েদ, এগুলো করে বসে বসে আঙ্গুল চুষবে আর বাংলাদেশের সরকার পরিবর্তন হবে? আই ডোন্ট থিংক সো। আবার কথায় কথায় আছে না, একটা বুইড়া দামড়া হারামজাদা শিক্ষিত একটা লোক আছে না, মাঝে মাঝে কি হাসমি না কাশ্মি বলে, তাজ হাসমি, ও ওকে ওকে আমি ভুলে গেছিলাম, এই দেত্রা খাতা। সে বলছে যে হুজুগে বাঙালি নাকি ভারত বয়কট। এই কুত্তার বাচ্চা কি ইসের কি যেন বিহারের এক সময় লালু প্রসাদ যাদব ওর আত্মীয় স্বজন নাকি? আমার তো মনে হয় সে তাজ হাসমি, আপনি যদি লালু প্রসাদ যাদব এবং রয়ের কোন কুত্তার বাচ্চা হন বাংলাদেশে, দেন আপনারা কিভাবে লিখতে পারেন যে যতদিন হুজুগে বাঙালির ভারতীয় পণ্য বর্জন জ্বরের উপশম না হয় ততদিন ইউটিউবে মূলত বহির্বিশ্ব ইতিহাস নিয়ে কথা বলবে। এখন উনি জ্বরের উপশম হবে যদি তাজ হাসমির মতো লোককে আফ্রিকার কোন জঙ্গলে রেখে আসে যেখানে শুধু হায়নারা থাকে, এবং হায়নারা যদি তাকে 6 বার ধর্ষণ করে, তারপরে জ্বরের উপশম হতেও পারে। আপনাকে আর গালি দেওয়ার ভাষা আমার জানা নাই।
কারণ কোন বাংলাদেশে এই মুহূর্তে যারাই ভারতীয় পণ্য বয়কটের বিরোধিতা করবে, আমি তাদেরকে বলবো, তোমরা কুত্তার বাচ্চারা মায়ের সামনে দিয়ে জন্মাও নয়, মায়ের পাছা দিয়ে জন্মাইছো গু মুখে নিয়ে। ভারতীয় পণ্য বয়কট এবং ভারত আউট, ইন্ডিয়া আউট এর বিপক্ষে যারা যাবে এরা মানুষ নামের যোগ্য না, এরা বাংলাদেশি দাবি করার এদের কোনো অধিকার নাই। এদেরকে হায়না দিয়ে ধর্ষণ করানো উচিত আফ্রিকার জঙ্গলে নিয়ে, কারণ ওদের জন্ম হয়েছে ওই হায়নার দ্বারা। অসংখ্য ধন্যবাদ জ্যাকব মিল্টন। আমি পরবর্তী নিজেদেরকে শিক্ষিত দাবি করে একটা কথা দেখাতে চাই না, দেখে ফেলবে একজনে। ভাই, গালি দেওয়ার সাথে সাথে একজনে কল করছে, ঠিক আছে, গালি দেওয়ার সাথে সাথে একজনে কল করছে, বাহ। কিরে ভাই, এই সাকিব আপনি তো অত্যন্ত পপুলার, আপনার শো তো দেখি সবাই দেখে। হ্যাঁ, আপনি যাকে উদ্দেশ্য করে গালি মারেন সে অন্তত দেখে, এটা নিশ্চিত। বাট আমি কিন্তু অবাক, আমি জাস্ট কথা বলা শেষ করে এর মধ্যে কল চলে আসলো, বাহ। অবাক কাণ্ড। পরবর্তী সঙ্গে যেতে চাই। বাংলাদেশে বিদ্যুৎ বেচে 1 বছরেই আদানির আয় হয়েছে 10,000 কোটি টাকা, এবং গত বছর। এখন আপনাকে বলি, একটু থামাই, আদানি কত কিলোওয়াট বিদ্যুৎ ইতিমধ্যে বাংলাদেশে সাপ্লাই দিয়েছে আপনি কি জানেন? চার্জ বাবদই তো নিয়ে গেছে অনেক কিছু। নিয়ে গেছে, কিন্তু বিদ্যুৎ কতটা দিছে বাংলাদেশে? কতটা আপনি একটু বলেন। না, আমি আপনার কাছ থেকে জানতে চাই, কোন ধারণা আছে আপনার? আমি এতটুকু জানি যে গত বছরের তুলনায় এবছরে তাদের মুনাফা 94% বেড়েছে। বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার মতো এখন পর্যন্ত 1 কিলোওয়াট বিদ্যুৎ বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই। তারা প্ল্যান করছে জুন মাসের অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে তারা বিদ্যুৎ দেয়া শুরু করবে। কিন্তু 10,000 কোটি টাকা তাহলে নিয়ে গেল বিদ্যুৎ, নিয়ে গেল। হ্যাঁ, দারুণ। কারণ তারা বিদ্যুৎ দিয়া হাসিনা মাগির কাপড় জাগাইয়া বাল পুইরা দিছে। আপনি বলছেন বাহ, এই হাসিনা মাগির 2024-এর 7ই জানুয়ারির নির্বাচনের জন্য এটা নরেন্দ্র মোদীকে গিফট। আপনারা শুনছেন না যে আদানির কত বিলিয়ন ডলার লস শেয়ার মার্কেটে? আপনারা পড়ছেন না কোথাও নিউজ পেপারে? হিন্ডেনবার্গ রিপোর্টের পরে তো ওদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তখন এখন পুরো লসটা বাংলাদেশের উপর থেকে পোষায় দেওয়া হইতেছে। হাসিনা মাগিকে বোঝানো হয়েছে যে তুমি আদানির যত লস এটা তুমি নিবা এবং তাকে তোমরা এটা কভার করাইয়া দিবা, তুমি ক্ষমতায় থাকো, কোনো অসুবিধা নাই। মানে বিদ্যুৎ কোনো কিছু তারা প্রোভাইড করতে পারে নাই, কিন্তু 10,000 কোটি টাকা তারা নিয়ে গেছে। চিন্তা করেন, মানে কি একটা অবস্থা। বিদ্যুৎ প্রোভাইড না করলেও হাসিনার কাপড়ের নিচে যে কোকড়া বাল আছে ওই বালগুলা বিদ্যুৎ দিয়ে পোড়ায় দিছে না, ওখানে তার বাল নাই, ঠিক আছে? তো এখন এই মাগি কথায় কথায় বলে না, হাসিনা মাগি, যে খালেদা জিয়া নাকি উর্দু বলে, খালেদা জিয়া নাকি উর্দু শুনলে খালেদা জিয়ার যৌবন বাইরা যায়, এই মাগি বলে না? কিন্তু এই হাসিনা মাগি ও ওয়াজেদ মিয়ার যৌবন নিয়ে তো আর বাচ্চা পয়দা করে নাই। ওয়াজেদ মিয়ারে বন্দি কইরা ওয়াজেদ মিয়ারে ঘরে আটকাইয়া সে তো মৃণাল কান্তি অন্যান্য কান্তি টান্তি এদের বাবু সাহেবদের সাথে রঙ্গলীলা করছে। আর পাকিস্তানে জয়ের জন্ম দেওয়ার পরপরই তো সে আবার ব্রিগেডিয়ার সিদ্দিক সালিক সহ আরো কিছু কিছু লোকজনের লগে পাশার কাপড় উদলা কইরা মুভি থিয়েটারে দৌড়াইছে। তো এই মাগি এখন আদানিরে যত টাকা দিছে ক্যাপাসিটি চার্জ বাবদ, আপনি যে হাজার হাজার কোটি টাকার কথা বলছেন, বাংলাদেশ did not get as of today not even 1 kilowatt electricity। বাংলাদেশি ভাই বোনেরা, বাংলায় বলি, সাকিব যে বলছে আদানিকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি বাংলাদেশ 1 কিলোওয়াট বিদ্যুৎ পায় নাই। মানে আপনি বলতে চাচ্ছেন জুনে বা জুলাইয়ের দিকে তারা প্রোডাকশনে যাবে? তারা বলছে যে তারা সাপ্লাই দেওয়ার চেষ্টা করবে, যেভাবে বলা হয়েছিল যে কোভিড এর ভ্যাকসিন তারা দেবে। তার মানে ওই যে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ বাবদ 10,000 কোটি টাকা তারা নিয়ে নিল। ওয়াও। ইন রিটার্ন বাংলাদেশ কি পেয়েছে? একটা অশ্বডিম্ব। কিন্তু পেয়েছে কে?
হাসিনা মাগি কি পেয়েছে? 2024 সালের 7ই জানুয়ারি তার এই অবৈধ নির্বাচনে বৈধতা পেয়েছে। বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদেরকে আমি এই কথাটা আমি যদি বলি, কিন্তু আজ অবধি এগুলো নিয়ে বিএনপির কোনো মন্তব্য কোথাও দেখেছেন? বিএনপির চেয়ারম্যান অথবা মহাসচিব অথবা কারো কোনো কথাবার্তা শুনেছেন? না, তাদের ওই যে একটা ভয় থাকে মনের মধ্যে যে যদি আমরা ভারতের বিরুদ্ধে ভাই বলতে যাই। তাদের ভয় থাকলে রাজনীতি থেকে সরে যান, বাসায় গিয়ে পাছা মারা দেন। মানে ভারতকে নিয়ে বলতে তাদের এত সমস্যা কোথায়? তারা প্রতিবেশী না, না, রাষ্ট্র না, বলে, কিন্তু সমস্যা ভারত একটা বলতে তাদের জায়গায়। ভয় লাগে। আমি ঠান্ডা মাথায় বলছি, বিএনপির চেয়ারম্যান থেকে শুরু করে বিএনপির কোন নেতা বা কর্মী, আপনি চেয়ারম্যান বলছেন নাকি? ভারপ্রাপ্ত চেয়ারম্যান? ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি তাকে সে এবং তার এই যে চারপাশে কতগুলো নেরি কুত্তা, নেরি হারামজাদা নামক কতগুলো লোকজন যে ঘুরে, বটতলার উকিল, বালছাল, কেউ কি ভারতের এই আদানির সাথে এই চুক্তি নিয়ে, ভারতের কোনো ভূমিকা নিয়ে, ভারতের কোনো পলিসি নিয়ে আজ অবধি কেউ মুখ খুলেছে? এমন কি কোনো প্রমাণ আছে? বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো না আপনারা শুধু ভারত কেন? আমি তো একটা রিপোর্টে ওদিন বললাম যে এস আলম গ্রুপ এই যে এত টাকা পাচার করলো সিঙ্গাপুরে, এদের নিয়েও কখনো বিএনপি কোনো কথা বলে নাই। তারপরে এই যে বসুন্ধরা, ভূমিদস্যু, এই যে এই মুনিয়া হত্যাকাণ্ড, এসব নিয়েও কিন্তু কখনো তারা কথা বলে নাই। আজ পর্যন্ত বসুন্ধরা গ্রুপের সমালোচনা বিএনপি করে নাই। আজ পর্যন্ত এস আলম গ্রুপের সমালোচনা বিএনপি করে নাই। আজ পর্যন্ত আদানি গ্রুপকে নিয়ে যেভাবে কথা বলা দরকার বিএনপি করে নাই। তাহলে এই বিএনপিকে দিয়ে আমরা কি আশা করতে পারি? বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা কাকে ভোট দিবেন এটা আপনারা জানেন। এই মুহূর্তে হাসিনা খেদাও, ভারত খেদাও, আমি হাসিনা খেদাও না, ভারত খেদাও আগে জরুরি। ভারতীয় পণ্য বয়কট আগে জরুরি। ভারতের সাথে যারা ব্যবসা করে তাদেরকে বয়কট আগে জরুরি। আচ্ছা, একজন দর্শক আমাদেরকে একটু কারেকশন করছে। তিনি বলেছেন যে আজকে একটা বিএনপির কিন্তু সমাবেশ ছিল পল্টনে। ওই সমাবেশে মির্জা ফখরুল আজকে আদানির বিদ্যুৎ নিয়ে কিন্তু কথা বলেছেন। আমি আপনাকে বিদ্যুৎ নিয়ে কি কথা বলেছে? বালে চুলকানি দেওয়ার? কে আজম সাহেব মির্জা ফখরুলের আদানিকে নিয়ে বা ভারত পলিসি নিয়ে তার কথাবার্তার নমুনা আমরা জানি। ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য টাইলেনল অথবা প্যারাসিটামল সঠিক ঔষধ না। তো কে আজম সাহেব, আপনাকে আমি বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারত পলিসি নিয়ে তাদের পলিসি কি কখনো ব্যাখ্যা করেছে? ভারতের সাথে বাণিজ্য পলিসি কি হবে এটা নিয়ে কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা কেউ কথা বলেছে? কথা বলে নাই। তাদের পার্টিটা তৈরি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভারত বিরোধী এবং সার্বভৌম বাংলাদেশের স্বতন্ত্র পরিকল্পনার উপরে এই দলটার প্রতিষ্ঠা হয়েছে। আর আজকের সে বিএনপি হুমায়ুন নামক কোন এক গাধার বাচ্চাকে ভারত পাঠায় চুক্তি করার জন্য। আমাকে ক্ষমতায় বসাও, আমরা আওয়ামী লীগ কি দেয় তার চাইতে বেশি দেব। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই বলদের বাচ্চাকে নিয়ে, বগলে নিয়ে, আনোয়ার খোকন নামের কোন একটা টাইনি প্রস্টিটিউটকে দিয়ে সিসিলিতে কমিটি করায়, ইউরোপে কমিটি করায়, সাউথ আফ্রিকায় কমিটি করায় কতগুলো রিক্সাওয়ালা, বালছল, যারা শামীম ওসমানের মতো ১ বুঝে ১০, ১০ বুঝে ১০০, ১০০ বুঝে ১০০০ আর ১০০০ বুঝে ১,০০,০০০। আমি অবাক। একটা দলকে ধ্বংস করার জন্য একটা আমেরিকা একটা কমন কথা আছে, বাংলাদেশি ভাই বোনেরা, একটা আমেরিকা একটা কমন কথা আছে, if you like to destroy a $1 billion corporation, make a black in charge of that corporation। এর অর্থ কি? একটা কাইলারে $1 billion এই কর্পোরেশনের হেড বানিয়ে দাও, 1 বছরের ভিতরে কর্পোরেশন গায়েব হয়ে যাবে। বাংলাদেশে এই পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে মুজিব শেখ পরিবার অথবা জিয়া পরিবার কাউকে বসায়া দেন, বাংলাদেশ গায়েব হয়ে যাবে।
আমি জানি আমার আপনারা পছন্দ করবেন না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমারে পছন্দ করবেন না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশকে রাষ্ট্রীয় মর্যাদায় থেকে স্থান থেকে বিচ্যুত করার প্রথম পরিকল্পনা পরিবারতান্ত্রিক রাজনীতিকে প্রশ্রয় দিয়ে অযোগ্য লোকজনদের হাতে নেতৃত্ব দিয়ে দেশটাকে ধ্বংস করা হোক, যার জন্য হাসিনা রেহানা বসেছে এবং পরবর্তী সময় এখন জিয়া ফ্যামিলিতে, বেগম জিয়া তো রাজনীতিতে নাই, বেগম জিয়াকে ইনঅ্যাক্টিভ কেমনে করা হয়েছে বাংলাদেশি ভাই বোনেরা আপনারা কি জানেন কিভাবে ইনঅ্যাক্টিভ করা হয়েছে? শুয়োরের বাচ্চা, নপুংসকের বাচ্চা মঈনকে দিয়ে বেগম জিয়ার ছেলে তারেক রহমানকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এখন বলে রয়ের হস্তক্ষেপে তারেক রহমানকে জীবন ভিক্ষা দিয়া লন্ডনে পাঠানো হয়েছে। যদি রয়ের হস্তক্ষেপে তাকে জীবন ভিক্ষা দিয়া লন্ডনে পাঠানো হয়, আপনাদের কেন মনে হয় তারেক জিয়া এখন ভারতের বিরোধিতা করবে বা রয়ের বিরোধিতা করবে? আপনাদেরকে একটা ইতিহাস বলি,